সৃজা মুখ ফুসকে কথাটা বলে দিয়েই থমকে গেল। খানিকটা লাল হলো তার গাল, মুখটা সরিয়ে অন্যদিকে তাকালো। ঈশান বিস্মিত হয় প্রথমে, কপালে ভাঁজ পড়ে, পর মুহূর্তে আলো খেলা করে তার মুখে। ঠোঁট বাঁকিয়ে হেসে আস্তে ধীরে মাথাটা নুইয়ে আনে সৃজার কাছাকাছি। ছোট ছোট চোখ করে নিচু স্বরে বলল, আচ্ছা তাই? কেঁপে ওঠে সৃজা। ঈশানের কাণ্ড দেখে চমকে যায়। এতটা কাছে সে আশা করেনি ঈশানকে। সৃজা অনুভব করলো তার নিঃশ্বাসের গতি পালাক্রমে বাড়ছে, বুক ধুকপুক করছে, পেটের ভেতর যেন 100 প্রজাপতি উড়াউড়ি শুরু করেছে। লোকটা কি ইচ্ছে করে এমন করে যাতে সৃজা অপ্রস্তুত হয়ে যায়? আড়ষ্টতায় জমে গিয়ে সে ছোট্ট করে জবাব দিল, হুঁ। তারপর ঈশান বলল, তা কতটুকু ভাবলি আমায়? সৃজার পাংশুটে মুখখানি বিরস দেখালো। মস্তিষ্ক অতিপতি করে খুঁজেও কি বলবে সেটা ভেবে পেল না। পরক্ষণেই বুদ্ধি খাটিয়ে সুযোগের সদ্ব্যবহার করলো। শান্ত দৃষ্টি ফেলে সংযতভাবে বলল, একবার বলেছ পড়শিদের মুখ বন্ধ করার জন্য বিয়েটা করবে, এরপর বলেছ লিথু রানীকে জীবনে জড়াবে না বলে আমাকে ব্যবহার করেছ, কিন্তু একজ্যাক্ট কারণটা অন্য কিছু, যেটা তুমি আমাকে ঠিকঠাক বলছই না। ঈশান ওর কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেও জবাবের বেলায় সম্পূর্ণ এড়িয়ে গেল। উল্টো সূক্ষ্ম গলায় বলল, আর কিছু ভাবিসনি? সৃজা এক প্রকার হতাশার শ্বাস ফেলল ঈশানের মনোভাব বুঝে। মনে কোনো দ্বিধাদ্বন্দ্বের সমাধান না পেয়ে মসৃণ কপালে বিরক্তি ফুটিয়ে ত্যক্ত স্বরে বলল, ভাবার সুযোগ আর পেলাম কই? তুমি তার আগেই বাগড়া দিয়ে বসে আছো, যাও সরো। বলেই নিজের চূড়ামি ঢাকার জন্য ঈশানকে এক প্রকার ঠেলে দূরে সরিয়ে দিল। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে মনে নিজের অশান্ত মনটাকে খুব বকলো। হুট করে কেমন আনমনা ভঙ্গি ধরে। মানুষের মন যে বিচিত্র জিনিস তা কেন ভুলে যায়? এই মনের কারণে সে এক্ষুনি এক প্রকার লজ্জার শিকার হতো রাগচটা আর মুখ পাতলা লোকটার কাছে। পরিস্থিতিটা সামলাতে পেরে সে ভীষণ খুশি। মিটমিটি এক টুকরো হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। ঈশান কোনা চোখে ওকে লক্ষ্য করছিল। মেয়েটা এমন চেপে চেপে হাসছে কেন তার কিছুই সে বুঝতে পারল না। বিড়বিড় করে বলল, সৃজাটা অদ্ভুত। সৃজা কথাটা শুনেও না শোনার ভঙ্গি ধরে বিছানা ঠিকঠাক করলো, ঘরটা ঝাড়ু দিল, এরপর গোসলে চলে গেল। বেরোলো ঠিক 1 ঘন্টা পর। ঈশান তখন বারান্দায় বসা, চেয়ারের উপর পা তুলে ফোন কানে নিয়ে সে কারো পিন্ডি চটকাচ্ছিল। আচমকা সৃজাকে ভেজা কাপড় হাতে বারান্দায় দেখে ফোনটা অতি সাবধানে কান থেকে নামিয়ে ফেলল। সময় দেখার বাহানা করে বলল, আমি তো ভেবেছিলাম গিনেস বুকে তোর নাম উঠবে আজ। এত তাড়াতাড়ি বেরিয়ে এসে রেকর্ডের পুরো 12টা বাজিয়ে দিলি, ধুর। সৃজা অবশ্য ওর চূড়ামিটা ধরতে পারল না। কাপড় মেলে দিতে দিতে সরু গলায় বলল, আমার গোসল নিয়ে একদম ঠাট্টা করবে না। ঈশান নিজের ঠোঁটে চিমটি কেটে ভাবুক ভঙ্গিতে শান্তভাবে বলল, ঠাট্টা করছি না, কৌতূহল বোধ করছি। আচ্ছা, তোদের মেয়েদের গোসলের পেছনে কি আলাদা কোনো নিয়ম নীতি আছে যে প্রতিবার ওই ঘন্টাখানিক সময় এর পেছনে ব্যয় করতে হবে, নইলে গোসল শুদ্ধ হবে না? আছে এমন কিছু? ঘন্টা লাগিয়ে কি এমন করিস তোরা বাথরুমে? বুঝে আসে না, আমার তো ভাবতেই দম বন্ধ হয়ে আসে। সৃজা এবার ভীষণ বিরক্ত চোখে তাকালো। সৃজা বলল, তাহলে ভেবো না প্লিজ, কারো গোসলের খবর জানতে যাওয়াটা শুভনীয় নয়। ঈশান ফট করে বলল, শুভন করেই বল না। সৃজা বলল, কথাবার্তার লাগাম টানো, তুমি ছেলে মানুষ, মেয়েদের গোসল নিয়ে। কথাটা শেষ হবার আগেই ঈশান চোখ বড় বড় করে ফেলল। ঈশান বলল, সিরিয়াসলি? গোসলে ছেলে মেয়ের ভেদাভেদ আছে? হাই রে বাঙালি। খুব আফসোসের সুরে কথাটা বলল ঈশান। ওর নাটক বুঝে সৃজা দাঁতে দাঁত চেপে এসে পেছন থেকে ঈশানের মাথা ভর্তি চুলে গামছা মুষ্টি করে টেনে ধরল। আচমকা ব্যথা লাগায় স্বতঃস্ফূর্তভাবে আর্তনাদ করে উঠল ঈশান। সৃজা তবুও দয়া দেখালো না, ছাড়লো না ওর চুল। ঈশানের চোখ মুখ ব্যথায় কুকড়ে গেল, বলল, ছাড়। সৃজা রেগে জোরালো কণ্ঠে বলল, তুমি গোসল বিশেষজ্ঞ নও না, এটা তোমার কাজ, নয়তো সব চুল টেনে উঠিয়ে নেব, বিশ্রী শোনাচ্ছে। ঈশান সৃজার জোরালো কণ্ঠ শুনে বাধ্য ছেলের নেই মাথা নাড়ালো, যার মানে সে আর এ বিষয়ে কৌতূহল বা গবেষণা কোনোটাই করবে না। সৃজা কথা আদায় করে ওর চুলগুলো ছেড়ে দিতেই ঈশান উঠে ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে চলে যাওয়ার সময় সৃজাকে উদ্দেশ্য করে বলে গেল, অন্যরা তো দেবে না, তুই একদিন সুযোগ দিস তো। জানার দরকার কেন এত সময় লাগে মেয়েদের গোসল করতে। বিষয়টা নিয়ে একটা থিসিস পেপার রেডি করে ফেলবো। সৃজা পেছন থেকে আগুন চোখে চেয়ে রইল। ইচ্ছে করলো ঈশানকে ধাক্কা দিয়ে দুতলার বারান্দা থেকে নোংরা পুকুরে ফেলে দিতে, মাথাটা ফাটিয়ে দিতে, মুখটা সেলাই করে জবান বন্ধ করে দিতে চরম বেয়াদব লোকটার। ছাইরঙ্গা আকাশ, স্লান গোধূলি, নীলীয় বাতাসে দুলছে গাছের পাতা, গোলাকার তেজহীন সূর্যটা পশ্চিমে ডুবে গেছে। একটা আধো অন্ধকার চারপাশে জমাট বেঁধে মলিনতা ছড়াচ্ছে। পুকুরে শান্ত ভাব, নারকেল পাতায় মর্মর শব্দ আর মিষ্টি এক ফুলের সুবাস ভাসছে বাতাসে। সৃজা জানালার পাশে বসে এক মনে প্রকৃতি ও সন্ধ্যানামা দেখছে। দুপুরের খাবারের পর ঈশান বেরিয়ে গেছে। জরুরি কাজ, তার ফিরতে দেরি হবে, সাবধানে থাকতে বলে গেছে সৃজাকে। একলা ঘরে এক ঘুমে বিকাল পার হয়ে যায় সৃজার। অনেকটা সময় নির্জন ঘরে বসে থেকে হাঁপিয়ে উঠেছে সে। মন খারাপ হচ্ছে এলিজার জন্য। ছোট্ট বোনটাকে ছাড়া কিভাবে দুটো দিন কাটিয়ে ফেললো সেটা ভেবেই অবাক হয় সৃজা। দুপুরের দিকে অবশ্য কথা হয়েছিল এলিজা আর ফুপির সাথে। তারা ভালো আছে। নাইমুর সাহেবের অবস্থাও আগের চেয়ে একটু ভালো শুনে সৃজার নিদারুণ স্বস্তি অনুভব করলো।
অস্থির হয়ে থাকা মনটা খানিকটা প্রশান্তির দেখা পেল। এলিজা আরো কিছু চমকপ্রদ খবরও দিয়েছে। ইসানের সাথে সৃজার বিয়ের খবরটা ছড়িয়ে পড়ার পর এলাকার হট টপিকে পরিণত হওয়া সৃজার ব্যাপারটা নিয়ে এখন আগের মতো আর হৈ হৈ রই রই শোনা যাচ্ছে না। নাইমুর সাহেবের 2 মেয়েকে নিয়ে যদি কেউ কথা ছড়ায় তাহলে তার ফল ভালো হবে না, এমন একটা উড়ন্ত হুমকি ছড়িয়ে পড়ায় হুট করে সকলের কুলুপ এঁটেছে মুখে। তাছাড়া সেদিনের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় সাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। সৃজা বেশ অবাক হলো এসব শুনে। আড়াল থেকে কে করলো এসব? ইসান নিজের অতি গোপনীয় একটা কাজ সম্পন্ন করে বাড়ি ফেরার জন্য রিক্সা ধরলো। শেখ বাড়িতে যদিও 3টি গাড়ি আছে ব্যবহারের জন্য, কিন্তু বাপের টাকায় কেনা এসব গাড়ির দিকে সে ফিরেও চায় না। তার কোনো আগ্রহ কাজ করে না এসবের প্রতি। নিজের সামর্থ্য আছে তার, চাইলেই সে গাড়ি কিনতে পারে, কিন্তু বাপের টাকায় কেনা সম্পদের প্রতি তার বিষাক্ত একটা জ্বালাপোড়া কাজ করে। তাই আজকাল যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেছে শেখ বাড়ির বিলাসিতা। বিশাল আকারের বাগান বিলাসের সৌন্দর্য গায়ে মেখে দাঁড়িয়ে আছে ছাই রঙের গেটটা। সেখানে রিক্সা থামতেই ইহসান চট করে নেমে মানিব্যাগ বের করে ভাড়া মিটিয়ে বিদায় করলো রিক্সাওয়ালাকে। পকেট গেটটা ঠেলে ভেতরে পা রাখতে যাবে তখনই পেছন থেকে গাড়ির হর্নের শব্দ শুনে ওর কান তালা লেগে যাওয়ার জোগাড় হলো। কতগুলো গাড়ি জড়ো করে মেজাজ খারাপ করে পেছনে ফিরতেই ইহসান দেখলো তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডোটা। পার্ল হোয়াইট রঙে আবৃত গাড়িটা অন্ধকারেও চকচক দ্যুতি ছড়াচ্ছে। ড্রাইভিং সিটে বসা মিজু, তার পাশে ভাবলেশহীন ভঙ্গিতে বসা ইজান। রাতেও তার চোখে সানগ্লাস, ঠোঁটে ক্রুর হাসি ঝুলানো। ইসানের রাগে চোয়াল শক্ত হয়ে গেল ভাইয়ের হাসি দেখে, কিন্তু পুরোপুরি উপেক্ষা করলো সে। আহম্মকটার কাহিনী দেখলেই তার রাগ ওঠে, সেজন্য কথা না বাড়িয়ে শান্তপর্ণে গেটে প্রবেশ করলো সে। পেছনে ফেলে গেল রাগান্বিত চেহারার ইজানকে। এদিকে ইহসানের থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে গা জ্বলে গেল ইজানের। ড্রাইভার মিজু যথারীতি ভীতি স্বরে প্রশ্ন করলো, আগাই স্যার? কপালে ভাঁজ ফেলে ইহজান তাকালো ব্যক্তিগত ড্রাইভারের দিকে। তাতে দাঁত চেপে থমথমে কণ্ঠে বলল, ডিসেন্টম্যানের কাছ থেকে বোধহয় শব্দটা যায়নি। তুই আরো জোরে কেন বাজালি না হাদারাম? চাকরির মায়া উড়ে গেছে নাকি ডিসেন্টম্যানের প্রতি মায়া বেশি? আমার থালায় খেয়ে আমার থালায় ফুটো করিস না তো আবার। ইহজানের কথা শুনে মিজু ঘাবড়ে গেল। বয়স তার 26, গত 4 বছর যাবৎ ইহজানের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োজিত। লোকটার কর্মকাণ্ড সবই তার জানা আছে। সারাদিন আঠার মতো লেগে থাকে, অথচ নিজের সেটটাকে একদিনেও বুঝতে পারেনি। ও কারণে অহেতুক শুধু লোকটা ঝামেলা বাঁধাতে চাই ইহসানের সাথে, অথচ লোকটা তার যমজ ভাই। ইহজীবনে মিজু দেখেনি শুনেনি এমন দা কুমড়োর সম্পর্ক হয় একই চেহারার অধিকারী হওয়া দুটো ব্যক্তির। সে দীর্ঘশ্বাস ফেলে দ্রুত মাথা নেড়ে অসহায় গলায় বলল, যতটুকু জোরে করণ যায় ততটুকু জোরেই হর্নটা বাজাইছি স্যার, কোনো গাফিলতি করি নাই। আপনার নুন খায়, আপনার কথা শুনুম না? বেইমানি আমার রক্তে নেই স্যার। ইহজান শক্ত মুখে তাকালো, এরপর বলার মতো কিছু খুঁজে না পেয়ে ধমকি সহকারে বলল, গাড়ি ভালোভাবে পরিষ্কার করে এরপর গ্যারেজে রাখবি। একটু ময়লা যদি থাকে তোর পশ্চাতে লাথি মেরে বউয়ের কাছে পাঠাই দিব, বুঝলি? ভাইয়ের পাত্তা না পেয়ে সেই রাগটা ইহজান তার উপর দেখাচ্ছে, সেটা বুঝতে পেরেই মিজু আর কথা বাড়ালো না। বিয়ের 2 মাসও হয়নি, এর মধ্যে নিজের স্যারের 2 লক্ষবার সে এই কথাটা শুনেছে। সেই ইতিবাচক ভঙ্গিতে মাথা নেড়ে ছোট্ট করে বলল, জি বুঝেছি। দারোয়ান বড় গেটটা খুলে দিতেই ঘাসে ঢাকা উঠোনে প্রবেশ করলো গাড়িটি। ইহজানকে নামিয়ে দিয়ে মিজু গাড়িটি গ্যারেজের দিকে নিয়ে গেল। গাড়ি পরিষ্কার করতে হবে, এই অসময়ে গাড়ি ধুতে কার মন ছাড়া দেয়? অসহ্য লাগে তার, কিন্তু স্যারের ভয়ে সে কিছু বলতে পারে না। ইহসান উপরে না গিয়ে ডাইনিং টেবিলের উপর রাখা জগ থেকে পানি গ্লাসে ঢালছিল খাওয়ার উদ্দেশ্যে। পানি নিয়ে ঝোঁকটা জায়গা মতো রাখতেই ইহজানের তাচ্ছিল্য গলা শুনতে পেল, বাপের টাকা নিব না, গাড়ি ছুবো না, কিন্তু তার বাপের কেনা গ্লাস দিয়ে পানি খাবো? আমি তো আবার মহানির্লজ্জ। ব্যাস, ধৈর্যের বাঁধ ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগলো না ইহসানের। ক্রুব্ধ অবস্থায় ঘাড় ফিরিয়ে হাতে থাকা গ্লাসের পানিটা সরাসরি ইহজানের মুখের উপর ছুঁড়ে মারল সে। সৃজার চোখ লেগে এসেছিল। আচমকাই কাঁচা ঘুমটা ভেঙে গেল ভাঙচুরের শব্দ শুনে। সৃজা এক প্রকার লাফিয়ে উঠল, বুঝে উঠতে পারল না কি হচ্ছে। তবে কিছু সময় পর্যবেক্ষণ করতে ইহসানের ক্ষুব্ধ গলা কানে এলো। গতদিনের মতো আবারও কেন ঝামেলা বাঁধায়নি তো ইহসান? মারামারি করে আবার হাত কেটে ফেলবে না তো? সৃজার কেন জানি মন টিকলো না ঘরে। হতচকিত হয়ে উঠে দাঁড়ালো। কোনো কিছু না ভেবেই সুজা বেরিয়ে গেল ঘর থেকে। করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে অর্ধেক সিঁড়িতেই পা আটকে গেল তার। হা হয়ে গেল মুখ। চোখের সামনে দুটো ইহসান, একজন আরেকজনের কলার মুষ্টিবদ্ধ করে একে অপরকে দেখছে হিংস্র চোখে। সৃজার চোখ কপালে উঠে গেল। ইহসান রূপী দুজন চেহারাধারীর মধ্য থেকে নিজের মানুষটাকে চিহ্নিত করতে পারলো সে পরনের কাপড় দ্বারা। কিছু ভেবে ওঠার আগেই সৃজা চমকে উঠে দেখলো রাগ মেটানোর জন্য দুজন সমান তালে মারামারি করছে। একে অন্যের মুখে ঘুষি বসাচ্ছে, লাথি দিয়ে আঘাত করছে। দুজনেই রক্তাক্ত, থামানো উচিত তাদের, কিন্তু কিভাবে? যেভাবে ধস্তাধস্তি চলছে তাতে বোঝা যাচ্ছে মেজাজ ঠিক কতটুকু গ্রাস করে নিয়েছে এদের 2 ভাইকে। কি নিয়ে ঝামেলা হচ্ছে জানা নেই সৃজার। ঠিক বুঝে উঠতে পারলো না এই পরিস্থিতি সামলাতে তার কি করা উচিত। আজিজ শেখ এখনো বাড়ি ফেরেনি। সালেহা বেগমের শরীরও ভালো না, বাড়ির বেহাল অবস্থা। বাপ ছেলের বাঘবন্ডিতে তার মনকে দুর্বল করে দিয়েছে। প্রেশার ফল করেছে। ঘুমের ওষুধ খেয়ে তিনি ঘুমোচ্ছেন নিজের ঘরে।
মেজ বউ মিতু নিজের স্বামী ইমরান আর বোন লিথুকে নিয়ে শপিংয়ে বেরিয়েছে। উদ্দেশ্য লিথুর মন ভালো করা। বলতে গেলে দুই ভাইকে থামানোর মতো কেউ নেই ইসমি ছাড়া। বাড়িতে যদিও চাকর বাকররা আছে, কিন্তু তারাও যে যার মতো মনে একরাশ ভীতি নিয়ে দাঁড়িয়ে আছে নিজেদের জায়গায়। যেচে পড়ে কারো শখ নেই দুই বদমেজাজি ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে চেহারার নকশা বদল করার। চেহারার এক হলেও এদের আচরণ দেখে কে বলবে এরা দুজন জমজ। যেখানে আত্মার বন্ধন থাকা উচিত, সেখানে এরা খুনোখুনি করতে পারলে যেন শান্তি পাবে। কোনোভাবেই একে অপরকে সহ্য করতে পারে না। সামনাসামনি পড়লেই কোনো না কোনো বিষয়ে খোঁটা চালাচালি করে মারামারি শুরু করে। তবে বরাবরই আগ বাড়িয়ে ঝামেলা শুরুটা করে ইহসানকে মারতে গিয়ে নিজেও বেদাম মার খায়। তবুও খোঁচা দেওয়ার স্বভাবটা সে ছাড়তে পারে না। এসবে বাড়ির নিত্যদিনের কাহিনী, সকলের জানার কথা। একাই দুই ভাইকে থামানোর চেষ্টা করছে ইসমি, কিন্তু ব্যর্থ সে। ইহসান ছাড় দিতে চাইলেও ইহসান জেচে পড়ে ওকে খেপানোর চেষ্টা করছে। বিপুল উৎসাহে ইহসানকে মারছে, আবার ইহসানের হাতে মারও খাচ্ছে। ইসমি মাঝখানে বারবার বাগড়া দেওয়ার এক পর্যায়ে ইহসানের মেজাজ চলল ওর উপর। প্রচন্ড রেগে এক রাম ধমক দিয়ে সরে যেতে বলল নিজের বউকে। কিন্তু ইসমি না শোনায় এবার সে অত্যন্ত বিশ্রী কদর্যপূর্ণ একটা গালি দিয়ে বসলো। বাড়ি ভর্তি কাজের লোক আর ইহসানের সামনে নিজের স্বামীর থেকে এরকম বিশ্রী অপমান আশা করেনি ইসমি। সে হতভম্ব হয়ে লজ্জায় মুখ নিচু করে সরে গেল। চোখ বেয়ে বড় বড় ফোঁটায় গড়াতে থাকলো অশ্রুবিন্দু। এদিকে ইসমিকে দেওয়া ইউজানের অসভ্য গালিটা শুনে রক্ত গরম হয়ে গেল ইহসানের। নিজের উপর আসা আঘাতটা প্রতিহত করে ভাইয়ের হাত মুচড়ে ধরে ঠেস মারল দেয়ালে। এরপর নাকে ঘুষি বসিয়ে ডান হাতে মুখ চেপে ধরে পায়ে পাড় দিয়ে বসলো সে। ব্যথায় আর্তনাদ করে উঠল ইহসান। শুনে ইহসান যেন শান্তি পেল। ঘৃণা ভরা গলায় বলল, জানোয়ার, তোর সাহস হলো কি করে আমার সামনে দাঁড়িয়ে ওকে অশ্রাব্য গালি দেওয়ার? মুখ আজ আমি ভেঙে দেব কুকুর। কোনোদিন যাতে এই গলা দিয়ে আওয়াজ না বেরোয় তার ব্যবস্থা করব। রাগে ফুসফুস করছে ইহসান। শক্ত হাতে গলা চেপে ধরল সে ভাইয়ের। ইসমি কাণ্ড দেখে চিৎকার দিয়ে উঠল। স্বামীর নিগ্রহের শিকার হলেও সে ইহসানের প্রতি নিজের দায়িত্বটুকু ভুলে যেতে পারল না। ছুটে গিয়ে ইহসানকে অনুরোধ করতে লাগলো তার স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ইহসান যেন আজ নাসুরবান্দা। ইহসানকে সে মেরেই ফেলবে এমন একটা ভাব। ইসমি উপায় না পেয়ে এবার সিঁড়ির দিকে দাঁড়িয়ে থাকা সিজাকে দেখে ওর কাছে ছুটে এলো। কান্নারত স্বরে বলল, সিজা, তুমি তো একবার বলে দেখো না যদি ছেড়ে দেয়? এভাবে ধরে রাখলে তো মরে যাবে। বলো না গিয়ে ওকে ছেড়ে দিতে। সিজা তখন হতভম্ব। ইসমির কান্না শুনে তার ঘোর কেটেছে। ইজাহানকে দেখছে সে বিরক্ত চোখে। যে লোক তার স্ত্রীকে ভরা মজলিসে অশ্রাব্য গালি দিতে পারে তার আরো কঠিন শাস্তি হওয়া উচিত। কিন্তু ইসমির মুখের দিকে তাকিয়ে ওর বেশ মায়া হচ্ছিল বিদায় ছোট্ট একটা শ্বাস ফেলে সে মাথায় ওড়না টেনে নিল। এরপর সিঁড়ির ধাপ পেরিয়ে নিচে নেমে এলো বৈঠকখানায়। নিঃশব্দে ইহসানের পিছনে গিয়ে দাঁড়ালো। ধীর স্বরে অনুরোধ করলো, যথেষ্ট হয়েছে, এবার ছেড়ে দাও। ইহসান সিজাকে লক্ষ্য করেনি। রাগে তখনও মাথা গরম ওর। সে করছিল ইজাহানকে টেনে ছিঁড়ে পশুকে খাইয়ে দিতে। এর মতো বিকৃষ্টের বেঁচে থাকারই দরকার নেই। এগুলো পৃথিবীতে আসেই শুধু অন্যকে যন্ত্রণা দিতে। এসব ভেবেই চোয়াল শক্ত হচ্ছিল ওর। বাড়ছিল হাতের চাপও। কিন্তু আচমকা সিজার কণ্ঠস্বর শুনে সে রক্ত ভরা চোখ মিলে পেছন ফিরে তাকালো। রাশ ভারী স্বরে ধমকে উঠল তৎক্ষণাৎ, তোকে এখানে মাতাব্বরি করতে বলেছে কে? ঘরে যা। সৃজা ওর রাগের উত্তাপ টের পাচ্ছিল। তবুও ভয় গিলে সে ইহসানের বাহু টেনে ধরে বলল, যাবো, তুমিও ঘরে চলো। গম্ভীরতার ঠাট মুখে বজায় রেখে ইহসান স্থূল কণ্ঠে বলল, এটাকে মেরে যাব। সৃজার চোখে এবার রাগ নামলো। দৃঢ় শক্ত কণ্ঠে বলল, এখন মারামারির সময় নয়, ছাড়ো, ইসমি ভাবি কাঁদছে। সৃজার বাড়াবাড়ি দেখে ওর কণ্ঠের গম্ভীর্যতা টের পেতে ইহসানের হাতটা আলগা হয়ে এলো। ছেড়ে দিল সেই ইহসানকে। চোয়াল চেপে ধরে বলল, দমটুকু এখনই নিয়ে নিতাম, ভাগ্য ভালো থাকায় পার পেয়ে গেলি। কই মাছের প্রান্তর? ছাড়া পেয়ে ইহসান বড় বড় শ্বাস নিচ্ছে আর ঘর কাঁপিয়ে কাশছে। রক্ত বেয়ে পড়ছে ঠোঁট দিয়ে। ইসমি ছুটে গিয়ে ধরলো ওকে, সামলাতে চাইলো, কিন্তু শরীরের রগে রগে তেজ বয়ে চলা। ইহসান ওকে ঠেলে দূরে সরিয়ে দিল। কাশতে কাশতে ইহসানকে উদ্দেশ্য করে বলল, বউ পেয়ে এক্সট্রা এনার্জি সঞ্চয় করেছিস নাকি? আগের চেয়ে হাতের জোর বেড়েছে। বাহ বাহ, দারুণ উন্নতি। এই যে বউয়ের আঁচল ধরেই ঘুরঘুর করছিস, এতেই মানাচ্ছে তোকে, ভেড়া একটা। সৃজা রাগান্বিত ইহসানের হাত নিজের মুঠোয় নিয়ে ওকে নিয়ে ঘরে ফিরে যাচ্ছিল। কিন্তু পেছন থেকে ভাইয়ের কথার ধরন শুনে প্রচন্ড রেগে গেল ইহসান। দু পা পিছিয়ে ইহসানের কোমর বরাবর সজোরে একটা লাথিয়ে বসিয়ে বলল, আমি ভেড়া হলে তুই নিম্নমানের কাপুরুষ শালা।